জয়গুরু পরম দয়ালের রাতুল সৃজনে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। দেখুন, কতবারই তো কত রকম সমস্যা থাকে, নানান রকম সমস্যা নিয়ে কিন্তু আমরা চলি। তো এমনই অনেকে আছে যে আমাদের ঠাকুরের দীক্ষা নিয়েছে বা বিয়ের আগে ঠাকুরের দীক্ষা নেওয়া, শ্বশুরবাড়িতে সেই ঠাকুরকে নিয়ে চলতে গেলে তার নানান রকম কটু কথা শুনতে হচ্ছে, নানান রকম এরকম কিন্তু অনেক মায়েদের কাছ থেকে শোনা যায় যে ঠাকুর নিয়ে চলছে বলে তাদের নানান রকম পারিবারিক অশান্তি হচ্ছে। ঠাকুরের বিধানকে নিজের জীবনে নিজের জীবনের আচরণে কর্মের মধ্যে বাস্তবায়িত করতে তাদের বিভিন্ন বাধার মধ্যে তাদের পড়তে হচ্ছে, নানান রকম খোঁটা তাদের শুনতে হচ্ছে শ্বশুরবাড়ি থেকে। এমনকি স্বামী পর্যন্ত অনেক সময় অনেক পরিবারেই অশান্তি করে থাকে ঠাকুরকে নিয়ে চলার মধ্য দিয়ে। তো ঠাকুর কি বললেন, এই থেকে আমরা অনেকে অনেক রকম প্রশ্নের উত্তর পেয়ে যাব যে ঠাকুর নিয়ে চলার মধ্য দিয়ে যে আমাদের নানান বাধা, অশান্তি, নানা রকম খোঁটা শুনতে হয়, কথা শুনতে হয়, তারতে ঠাকুর কি বললেন সেটাই শুনবো আমরা। এক মা বললেন, আমি ঠাকুরের শিষ্য বলে শ্বশুরবাড়ির লোক খুব খোঁটা দেয়। শ্রী ঠাকুর বললেন, শিষ্য মানে জানিস তো? শিষ্য মানে যে অনুশাসিত হয়, মানে যে ঠাকুরের অনুশাসনগুলো মেনে চলে, সেই অনুশাসনের মধ্যে পড়ে যায়। যে মাটি শ্রী ঠাকুরের কথা শোনার অপেক্ষায় না থেকে ক্রমাগত নানা কষ্টের কথা বলে যাচ্ছেন আর শ্বশুরবাড়ির লোকদের নিন্দা করছেন। শ্রী ঠাকুর বললেন, তুমি এত কথা বলছো, কিন্তু আমি যা বলছি তা তো শুনছো না। একটু পরে মাটির দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, সম্বিত মানে জানিস তো? সম্বিত মানে সম্যক রূপে জানা, আর সন্ধি মানে অনুসন্ধান দ্বারা মিলন ঘটানো। মা, তাহলে আমি এখন কি করব? কোথায় যে থাকবো? শ্রী ঠাকুর বললেন, শ্বশুরবাড়ি যে থাক, শ্বশুরের সম্রাজ্ঞী ভব, শাস্ত্রেই আছে এই কথা। সেখানে যে ব্যবহারের ভেতর দিয়ে শ্বশুরবাড়ি জয় করো। ঠাকুর বলেছে কিন্তু আমাদের মায়েদের ইউনিভার্সিটি হচ্ছে কিন্তু শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি হচ্ছে মায়েদের সব থেকে বড় ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে পাশ করা লাগবে কিভাবে? যেখানে যে ব্যবহারের ভেতর দিয়ে শ্বশুরবাড়ি জয় করো, ব্যবহারের মধ্য দিয়ে, আমার আচরণের মধ্য দিয়ে শ্বশুরবাড়িকে জয় করে নিতে হবে, তবেই আমি আমার মেয়েদের যে ইউনিভার্সিটি সেখানে কিন্তু আমি পাশ করতে পেলাম। মা, আমার স্বামী কি আমাকে ভালোবাসতে পারবে? যদি না পারে তাহলে আমি কি করব? শ্রী ঠাকুর বললেন, তুমি আমার থাকো বা না থাকো, আমি তোমার আছি, এই রকম ভাবো। বললেন যে স্বামী আমার থাকো না থাকো, কিন্তু আমি তোমার আছি। লাখ বার বলো, আমি তোমারই, আমি তোমারই, আমি তোমারই। ঠাকুর তোমার স্বামীর বুকের মধ্যে আছে। ঠাকুর ওই মাকে বললেন যে তোমার স্বামীর বুকের ভেতরে ঠাকুর আছেন। তার মানে কি? ঠাকুর তো সবার ভেতরেই ঠাকুর আছেন, এটাই ওই মাকে বোঝাচ্ছেন। তোমার স্বামীর বুকের ভেতরেও ঠাকুর আছেন। তাকে সেবা সম্বর্ধনায় তুমি বাড়িয়ে তোলো। তাকে বলবে, তুমি মেয়েমুখ হইও না, মা বাবাকে ভক্তি সহকারে যেমন সেবা করা দরকার তা করবে। তুমি কখনো মুখর হও না, অল্প ভাষী হও, স্মিত ভাষী হও, মুখখানি সবসময় হাসি হাসি রাখবে। বললেন যে সবসময় মুখটা যেন হাসি হাসি থাকে। এটা ওই মাকে ঠাকুর শিখিয়ে দিচ্ছেন যে অল্প ভাষী হবে, স্মিত ভাষী হবে, মুখে সবসময় হাসি রেখে দেবে, মুখখানি সবসময় হাসি হাসি রাখবে। তোমার ওই দুর্গা মূর্তি দেখে সবাই যেন তোমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। নারীর কিন্তু কোনো রকম উদ্ধত ভাব থাকবে না। উক্ত মা বললেন, আমার শ্বশুর একটু ধর্মপরায়ণ, কিন্তু তার ছেলে যে মোটে ধর্মভাব নেই। শ্রী ঠাকুর বললেন, সে ধর্মভাব চলুক আর নাই চলুক,
তোমার চরিত্র এমন সুন্দর, সেবাপটু, আকর্ষণীয় হওয়া চাই, বেশি ধর্মকথা না বললেও সকলে যেন তোমাকে ধর্মপরায়ণা বলে ভাবতে পারে। তোমাকে বেশি ধর্মের কথা বলার দরকার নেই, কিন্তু তোমার মানে চরিত্রের মধ্য দিয়ে, আচরণের মধ্য দিয়ে আমাদের সেবাপটু আকর্ষণটা এতটা সুন্দর হয়ে উঠবে যেন আমার আচরণের মধ্য দিয়ে আমার ধর্মভাবটা ফুটে বেরোবে। যেমনভাবে বললাম তেমনিভাবে চলিস। ছেলে পেলে রসগোল্লা পেয়ে যেমন আনন্দ পায়, তো তারাও বৌমা বলতে যেন তেমন আনন্দ পায়। সব সময় মানুষের ভেতরের ভালোটাকে উস্কে দিয়ে খারাপটাকে দূর করবি। চরিত্র এমনই করে ফেলবি যে পাথর চাপা দিলে বা মারধর করলেও তোকে টলাতে পারবে না। ভালোবাসা থাকলে মারধর করতেই পারবে না। উত্তমা, এখন কি তাহলে শ্বশুরবাড়ি যেই থাকবো? শ্রী ঠাকুর বললেন, ওই যে এতক্ষণ ধরে তাই তো করলেন, সেখানে যাও, শ্বশুরের সম্রাজ্ঞী ভব। আয় ব্যয় সব দিক দিয়েই তাদের যাতে উপচয় করে তুলতে পারো তার চেষ্টা করো। কত অল্পে কত বেশি খরচ চালাতে পারো দেখবে। এমনি করে চলতে থাকো। শ্রী ঠাকুরের এই দরদ ভরা কথায় মাটির চঞ্চলতা ধীরে ধীরে শান্ত হয়ে গেল, মুখে হাসি ফুটে উঠল। শ্রী ঠাকুরের আভূমি প্রণাম করে তিনি দূরে সরে গিয়ে বসলেন। তাহলে দেখুন, আচার্যদেবের কাছেও আমার সাথেই একবার এক বোন গিয়েছিলেন তো ঠাকুর বাড়িতে। তার শ্বশুর বাড়িতেও এরকম অশান্তি, সে বাপের বাড়ি এসে থাকতো। তো সে কিন্তু আবার দীক্ষিত ছিল না, তার মা দীক্ষিত ছিল, কিন্তু সে দীক্ষিত না, তার শ্বশুরবাড়িও অদীক্ষিত। তো সেই মেয়েটি বলল, আমি একটু আচার্যদেবের কাছে নিবেদন করবো। আমি কি করব এখন? সে আচার্যদেবের কাছে গিয়ে নিবেদন করলেন যে এমন আমার শ্বশুরবাড়িতে ভীষণ অত্যাচার হয়, স্বামীও এই ঘটনার মতন, স্বামীও তার উপরে একটু অত্যাচার করে। তো আমি এখন বাপের বাড়িতেই অনেক দিন যাবত আছি, তো আমার এখন কি করব আমি? তখন আচার্যদেব সেই বোনটিকে বলেছিলেন, তুমি শ্বশুরবাড়ি যাও, সহ্য করো, ভালোবাসা দাও। তোমার স্বামীকে এতটা ভালোবাসা দেবে, বেশি কথা বলতে যাবে না, ভালোবাসা দিয়ে সেবা দিয়ে তাকে একদম ভরিয়ে দেবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। সে বোনটি অদীক্ষিত হয়েও কিন্তু আচার্যদেবের যথা সেই কথাটি, সেই আশীর্বাদটি সে মানে খুব তাড়াতাড়ি একদম মেনে নিলেন। সে বাড়ি ফিরে এসে কয়েকদিনের মধ্যেই সে কী করলেন, তার স্বামীকে বললেন যে আমি বাড়িতেই যেতে চাই, এখানে আর থাকবো না। কিছু একটা অসুবিধা দেখিয়ে তার স্বামীর সাথে সে শ্বশুরবাড়ি চলে গেলেন। নিশ্চয় যাওয়ার পর তার একটা চাপের সৃষ্টি হয়েছিল, কিন্তু সে সেটাকে মানিয়ে ওই আচার্যদেবের কথা মতন সে শ্বশুরবাড়িতে থাকা শুরু করলেন। শ্বশুরবাড়িতে থাকতে আজ কিন্তু তারপর কিন্তু সে আর বাপের বাড়িতে কখনোই ফিরে আসেনি। ঘুরতে এসেছে কিন্তু ফিরে আসেনি। আজ সে স্বামীকে নিয়ে শ্বশুরবাড়িতে কিন্তু পরম আনন্দে আছেন, ভালো আছেন। ছোট্ট মেয়ে নিয়ে গিয়েছিলেন, আজ মেয়েও বড় হয়ে গেছে। তাই শ্বশুর বাড়িটাই হচ্ছে আমাদের বড় ইউনিভার্সিটি। তার জন্য মায়েদের আচরণ, চলা বলা, পড়া, ভাবা, চিন্তা, কথা বলা সব কিছুই সুন্দর হতে হয়। ঠাকুর বললেন না, মুখে সবসময় হাসি ভাবটা রাখবি, মুখটার মধ্যে যেন সবসময় হাসি থাকে, তাহলেই সবার মন জয় করা যায়। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই খুব ভালো থাকুন। জয়।